বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনী ডেডলাইন এপ্রিলে নির্বাচন হবে মর্মে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যে ঘোষণা দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় বিএনপি। যেই কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রধান উপদেষ্টার যে নির্বাচনী ডেডলাইন যেটাকে বলে যে এপ্রিলে নির্বাচন হওয়ার কথা বলাই বিএনপি সহ এদেশের মানুষ হতাশ। এবং সালাউদ্দিন আহমেদ সাহেবও এই বিষয়ে বলছেন যে বিএনপি প্রধান উপদেষ্টার এই নির্বাচনী ডেডলাইনে অসন্তুষ্ট। যে কারণে বিএনপি অনেক নেতা এখন বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা আন্দোলনে যাবে। এখন ঈদ গেল, পবিত্র ঈদুল আজহা কোরবান গেল, তারা ঈদের পরে আন্দোলনে নামার কথা বলছে। এখন এই দুটা ঈদ চলে গেছে, যদি সত্যি সত্যি আন্দোলনে নামে তাহলে পরিস্থিতি হয়তো আর একটু ভিন্ন দিকে মোড় নেবে। এখন শোনা যায় যে বিএনপি নেতাকর্মীরা অনেকেই যে সন্ধ্যাবেলায় গিয়ে থানায় থানায় প্রশাসনের বিভিন্ন জায়গায় তদবির করে, হয়তো এই আন্দোলন সংগ্রাম শুরু হলে এটা উল্টে যাবে, এইটা আর সম্ভব হবে না। আবার বিএনপি নেতাকর্মীদের উপরে প্রশাসন যেহেতু রাষ্ট্রের নির্বাহী বিভাগের নির্দেশে পরিচালিত হয়, রাষ্ট্রীয় প্রশাসন রাষ্ট্রের যিনি নির্বাহী প্রধান তার কথাই চলবে। সুতরাং এই ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের জন্য যে আন্দোলনের যেমন খুশির খবর আছে, আবার এটাও মাথায় রাখতে হবে যে আবারও বিএনপি নেতাকর্মীদেরকে হয়তো বাড়িঘর ছাড়তে হতে পারে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন এপ্রিল, আমার তো মনে হয় না উনি এপ্রিলের আগে আবার নির্বাচনী তারিখ ঘোষণা করবেন। এখন এনসিপিকে সরকারি দল হিসাবে অনেকে মনে করতেছেন, যদি সত্যি সত্যি সেটি হয় সেটি আরেকটি বিবেচনার বিষয় যে সরকারি দল যদি এনসিপি হয় তাহলে এনসিপি একটা শক্তি। এখন এনসিপির সাথে দেখা যাচ্ছে যে টকশোগুলোতে এনসিপি নেতা নেত্রীদের সাথে বিএনপি নেতা নেত্রীদের বাক বিতণ্ডা হয় বেশি। এখন তাহলে একটা দ্বিতীয় শক্তির মতো দাঁড়িয়ে যাচ্ছে এনসিপি। যাই হোক, আমার কথা হচ্ছে দেশে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনটা যেভাবেই হোক না কেন বিএনপি যদি বেশি আন্দোলনে যায় আমার তো মনে হয় না বিএনপির খুব বেশি লাভ হবে। কারণ বিএনপি এবং সরকারের মধ্যে একটা বৈরিতা সৃষ্টি হলে এই সুযোগটা আওয়ামী লীগও গ্রহণ করতে পারে, এই সুযোগে তারাও মাঠে চলে আসতে পারে। সুতরাং মনে রাখতে হবে এখন সরকারের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলে লাভ কী হবে, ক্ষতি কী হবে তা বিবেচনায় করতে হবে। অনেক মাঠ পর্যায়ের নেতাকর্মী আছে যারা এখন শান্তিতে ঘুমাতে পারছে, বাড়িঘরে কাজকর্ম করে খেতে পারছে, তারা তাদের পরিশ্রম করে খেতে পারছে। কিন্তু সরকারের সাথে যখন বৈরী ভাবাপন্ন আন্দোলন সংগ্রাম শুরু হবে তখন পুলিশ প্রশাসন কিংবা সরকার প্রশাসন এটাকে যেহেতু দমন করার চেষ্টা করবে, আন্দোলন দমন করার চেষ্টা করবে, তখন দেখা যাবে যে বিএনপি নেতাকর্মীরা আবারও একটা প্রশাসনের বিপরীতমুখী হয়ে যাবে, প্রশাসন এবং বিএনপি মুখোমুখি হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিএনপির তো আর অস্ত্রশস্ত্র নাই, প্রশাসনের হাতে প্রশাসনিক অস্ত্র আছে, এইগুলো ব্যবহার হবে। ফলে বিএনপি নেতাকর্মীরা বাধ্য হয়ে আবারও বাড়িঘর ছাড়তে হবে। এই ক্ষেত্রে চিন্তা করতে হবে, কারণ
আমরা বিএনপি বেশি বড় নেতা না হলেও শুধুমাত্র বিএনপিতে আমাদের নাম থাকায়, শুধুমাত্র বিএনপি ছোটোখাটো পদ থাকায় আমরাও বিগত সরকারের আমলে নির্বাচনগুলোতে বাড়ি ঘরে থাকতে পারি নাই, বারবার বাসা বদল করতে হয়েছে। তাই আমাদের চিন্তা করতে হয়, আমরা না হয় এইগুলো নিয়ে মাথা না গামিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে পারি, কিন্তু কথা হচ্ছে আমরা তো আর রাজনীতি করে বাদ খাই না, আমাদের নির্দিষ্ট পেশা আছে। এজন্যই চিন্তা করতেছি, যেহেতু বিএনপিতে নাম একটা আছে, এইটার লেশ ধরে প্রশাসন আবার আমাদেরকে খোঁজাখুঁজি করবে যে এই শালা বিএনপি করে, এরে খুঁজো, এর বাসা কোথায়, এটা খুঁজো, এইভাবে আবার আমাদেরকে খোঁজাখুঁজি করবে। ফলে আমরা আমাদের বাড়িঘর ছেড়ে ফালিয়ে আবারও বেড়াতে হবে। তাই উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি আমার অনুরোধ রইল যে মাঠ পর্যায়ের নেতারা কী কষ্ট করেছে আপনারা দেখেছেন। হয়তো সালাউদ্দিন সাহেব 14 সাল থেকে দেশে ছিলেন না, আর বাকিরা তো আপনারা সবাই দেখেছেন। উনিও কষ্ট করেছেন, ওনাকেও তো অপহরণ করে নিয়ে গিয়েছিল। যাই হোক, কথা হচ্ছে 17 বছর যখন বিএনপি অপেক্ষা করতে পারছে, তাহলে ডিসেম্বর আর ফেব্রুয়ারি এই নিয়ে বেশি বাড়াবাড়ি না করে এখানে একটা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা উচিত। না হয় আবার তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবে, আওয়ামী লীগ আবার মাঠ দখল করে ফেলতে পারে। কারণ ওনাদেরও তো একটা শক্তি আছে, জনশক্তি আছে। এটা আমরা স্বীকার করি বা না করি যে আওয়ামী লীগের যে একটা জনশক্তি আছে, সমর্থক যে আছে, সেটা আপনাকে অস্বীকার করলে হবে না। বিএনপিকে অস্বীকার করে বিপদে পড়ছে আওয়ামী লীগ। আজকে হাসান মাহমুদ দেশের বাইরে গিয়ে বিএনপির প্রশংসা করতেছে। যাই হোক, এগুলো তো আর কোনো কাজে আসতেছে না। তাই যদি সরকারের সাথে একটা বৈরিভাব সৃষ্টি হয়ে যায় বিএনপির, তাহলে এক্ষেত্রে বিএনপি কিন্তু একটা খুব সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। এই স্থানটা অন্য কেউ দখল করে ফেলবে। আজকে বিএনপি নেতাকর্মীরা থানায় যেতে পারে, প্রশাসনের সাথে কথা বলতে পারে, এই সুযোগটা তারা হারিয়ে ফেলবে। কারণ প্রশাসন আমার কথা আপনার কথা শুনবে না, ডক্টর ইউনূস সাহেবের কথা শুনবে। ডক্টর ইউনূস সাহেব বা প্রশাসনের অন্য কোনো পক্ষ থেকে যদি বলা হয় যে বিএনপি নেতাকর্মীদেরকে যারা আন্দোলন সংগ্রামে জড়িত তাদেরকে ধৃত করো, গ্রেপ্তার করো, তাদেরকে জেলে বড়ো, এই যদি একটা নির্দেশ হয়ে যায়, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আবার আপনারা বিবেচনা করেন। যারা আজকে থানায় যাচ্ছেন তারাই সেদিন প্রথম গ্রেপ্তার হবেন। এটাই হচ্ছে রাজনীতির নিয়ম, মনে রাখতে হবে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। রাজনীতিতে আজকে যিনি শত্রু, কালকে সে বন্ধু হয়ে যায়। এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে বারবার হয়েছে। তাই সকলের উচিত বুঝে শুনে কাজ করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ রইল যে বিএনপি, ডক্টর ইউনূস সাহেব যখন মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলেন, তখন বিএনপি আপনাকে সমর্থন করেছে। তাই আপনিও একটু নমনীয় হয়ে বিষয়টা যেভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, সেজন্য আপনার প্রতি, আপনার উপদেষ্টা মণ্ডলীদের প্রতিও অনুরোধ রইল, প্রশাসনের প্রতিও সেই বিষয়টা অনুরোধ রইল। কারণ একটা কথা আছে, ওয়াটার হ্যাজ নো কালার। পুলিশ প্রশাসন বা অন্য প্রশাসন যাই বলেন না কেন, ওনাদের একই অবস্থা, ওয়াটার হ্যাজ নো কালার। যেই গ্লাসে ঢুকাবেন সেই গ্লাসের রূপ ধারণ করবে। সুতরাং এখন পুলিশ হয়তো বিএনপির পক্ষে আছে বা বিএনপি নেতাকর্মীরা যেতে পারছে, বিএনপি নেতাকর্মীরা এখন পিপির দায়িত্বও আছেন। কিন্তু সরকারের সাথে যখন একটা বৈরিভাবাপন্ন সৃষ্টি হবে, আন্দোলনে যাবে, এই সমস্ত পদ পদবিগুলো আর থাকবে না। বিএনপি আর থানায় গিয়ে বাহাদুরি করতে পারবে না যে আমি বিএনপি অমুক থানার সভাপতি, অমুক থানার সেক্রেটারি, এগুলো করতে পারবে না। কারণ এদেরকেই প্রথমে গ্রেপ্তার করবে। কারণ যেহেতু সরকারের সাথে একটা বৈরিভাব সৃষ্টি হয়েছে, তাই সকলেই বিষয়টা বিবেচনা করবেন। আমরা
কেন বলতেছি? আমাদের সুনির্দিষ্ট পেশা আছে, আমরা আইনজীবী, আমরা নিজস্ব কর্ম করে ভাত খাই, আমাদের এগুলোর কোনো দরকার নাই। কিন্তু নাম একটা থেকে যাওয়ায় আমরাও শান্তিতে থাকতে পারি না। আওয়ামী লীগের আমলে কোনো আমরা ডিস্টার্ব করি নাই, কোনো ঝামেলা করি নাই, কিন্তু তারপরেও বিএনপিতে নাম একটা থেকে যাওয়ায় বলকালে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিলাম, মহানগরের বাকলিয়ার একটা দায়িত্বে ছিলাম, সব মিলিয়ে আমাদেরকেও অনেক হয়রানির শিকার হতে হয়েছে। কারণ নামটা আমাদের কাছে, আমাদের নেতা নেত্রীরা জানা না ঠিক এই নামগুলো প্রশাসনের কাছে চলে যায়। কারণ এগুলো তো একটা লিস্ট হয়, এগুলো একটা কী বলে যে আমাদের পদ পদবিগুলো আমাদের লোকেরা আমাদেরকে চিনা ঠিকই প্রশাসনের কাছে এই লিস্টটা চলে যায়, সেই লিস্ট ধরে তারা খুঁজাখুঁজি করে, এভাবে হয়। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দুটা ঈদ গেল, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সকলকে ধন্যবাদ জানাই, ঈদ মোবারক। সকলকে ঈদ মোবারক জানাই। শান্তিপূর্ণভাবে দেশের জনগণ শান্তির জন্য কাজ করুন, এটাই আমাদের আশা। সকলের প্রতি ধন্যবাদ।